আজকে অনারেবল ট্রাইব্যুনাল 1 এবং 2-তে দুটো মামলাতেই দুটো সাক্ষী আছে। ট্রাইব্যুনাল 2-এ এখন পর্যন্ত আজকে যে মামলাটা ছিল সেটা হচ্ছে আশুলিয়ায় 6 জনকে পুড়িয়ে দেওয়া। সেই মামলায় আজকে আমরা রাজসাক্ষী এসআই আফজালুল হক, শেখ আফজালুল হকের জবানবন্দি গ্রহণ করেছি। আসামি পক্ষ তাদের পক্ষ থেকে জেরা করার জন্য সময়ের আবেদন করলে অনারেবল ট্রাইব্যুনাল দীর্ঘ শুনানির পর কিছু অংশ জেরার অংশ সম্পন্ন হওয়ার পর তাদেরকে সময় মঞ্জুর করেছেন এবং আগামীকাল সকাল 10:30 অনারেবল ট্রাইব্যুনাল বাকি জেরার জন্য সময় নির্ধারণ করেছেন। এই আফজালুল হক এই মামলার 12 নম্বর সাক্ষী, এই আসামি, এবং 23 নম্বর সাক্ষী, রাজসাক্ষী হিসাবে 23 নম্বর সাক্ষী। তিনি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন, কিছু ঘটনা দেখেছেন এবং তিনি যে ঘটনার বর্ণনা অর্থাৎ লাশ পোড়ানোর আগের বর্ণনাটা সম্পূর্ণ দিয়েছেন। কে গুলি করেছেন, কিভাবে গুলি করা হয়েছে, কে ডিপ্লয়েড করেছেন এবং পরবর্তীকালে কমান্ড রেসপন্সিবিলিটিতে পরবর্তীকালে এবং পূর্বে এলাকার এমপি সাইফুল ইসলাম এবং ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, এসপি আসাদুজ্জামান রিপন এবং এডিশনাল এসপি যে দুইজন আছেন জোন ইনচার্জ, তাদের ভূমিকার ব্যাপারে অর্থাৎ তাদের ইনঅ্যাকশান এবং পাওয়ার টু পানিশ যেটা প্রয়োগ করেননি বা ইনঅ্যাকশান করেছেন সেইটার উপর বর্ণনা দিয়েছেন। অর্থাৎ কমান্ড রেসপন্সিবিলিটিতে যারা ছিলেন অরিজিনাল একজন পারপিটেটরের নাম বলেছেন এবং আমাদের মতে আমরা যেটা মনে করেছি যে ফুল এবং ট্রু ডিসক্লোজার উনি আশুলিয়ার বর্ণনার ওনার জানা মতে যতটুকু সেটা করেছেন এবং আগামীকাল জেরা হবে। তারপরে হয়তো দু একটা সাক্ষী দেওয়ার পরে আমরা তদন্তকারী কর্মকর্তার সাক্ষ্য গ্রহণ করে ওই মামলার সাক্ষ্য গ্রহণ প্রসিকিউশনে শেষ করব। এরপরে আসামি পক্ষ এখন পর্যন্ত আমাদের কাছে কোনো তথ্য নেই। আইন অনুযায়ী তাদের যে তথ্য দেওয়ার কথা ট্রায়াল শুরুর আগেই অর্থাৎ চার্জ ফ্রেমিংয়ের পরে 21 ডেজের মধ্যে তাদেরকে বলতে হয় যে তারা কাকে সাক্ষী দেবেন, তারা কি ডকুমেন্ট দেবেন। এই ধরনের কোনো ডকুমেন্ট তারা দেবেন বা সাক্ষী দেবেন এ ধরনের কোনো বক্তব্য দেন নাই। একটি অ্যাপ্লিকেশন আছে আগে থেকে, একটা সিডিআর তলবের, যেটা পরবর্তীতে শুনানি হবে বলা হয়েছে। কাজে এখন পর্যন্ত আমাদের জানা নেই যে তারা সাফাই সাক্ষী দেবে কিনা, বরং আমরা বলতে পারি তারা সাফাই সাক্ষী দেবে না, এটাই আমরা জানি। হত্যার ঘটনাটা বর্ণনা কিভাবে করেছেন? উনি হত্যার ঘটনার বর্ণনা দিয়েছেন যে উনি যখন শেখ হাসিনা পালিয়ে যান এই খবরটা পাওয়ার পরে ওসি সাহেব বাইরে ডিউটিতে ছিলেন, শাহেদ বা জাহেদ, ভেতরে আসেন। ভেতরে এসে উনি ওনার ফোর্স এবং অফিসার এবং বাইরে থেকে যে ফোর্স আসছে তাদেরকে নিয়ে গেটের সামনে যান এবং ওই সময় ওনার নির্দেশে বিশ্বজিৎ, এএসআই এবং অন্য কয়েকজন যারা অন্য ইউনিট থেকে আসছে তারা গুলি করেছে এবং তাদের মধ্যে যে পরামর্শটা উনি দেখেছেন, পরামর্শ দেখে উনি মনে করেছেন যে ভিন্ন কোনো পরামর্শ হচ্ছে এবং তার উপস্থিতি দেখে তাদের আলোচনা বন্ধ হয়ে যায় এবং তিনি একটু অসুস্থতা ফিল করেন এই মানুষ হত্যার ঘটনায়। তখন তিনি ভেতরে চলে যান। এই বর্ণনাটা দিয়েছেন। উনি লাশ পোড়ানোর ঘটনা দেখেননি, উনি এটা পরবর্তীতে। হার্টের যত্নে বিশ্বসেরা ক্যানোলা তেল এখন বাংলাদেশে। 4টার পরের ঘটনা, 4টার পর, 2:30টার পরে শেখ হাসিনা গেছেন ওনার ভাষ্য অনুযায়ী। আর আপনারা তো জানেন কখন গেছেন। হ্যাঁ, আগুন দিয়ে পরামর্শ করেছে এবং আগুন দিয়েছে, এটা পরবর্তীতে শোনা কথা। এটা পরের 15ই আগস্ট 1915। এইটার ব্যাপারে আপনারাও জানেন, এটা অনারেবল ট্রাইব্যুনালেরও জুডিশিয়াল নোটিশে আসবে যে 5 থেকে 9, 10, 11, 12 পর্যন্ত বাংলাদেশের অধিকাংশ থানায় এবং পুলিশ কোনো কাজ করে নাই এবং থানাগুলো বন্ধ ছিল, এটা আপনারা জানেন। আর ওনার ব্যক্তিগত কারণ হিসাবে উনি বলেছেন যে উনি ট্রমায় ছিলেন, তবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিশেষত ওসির সাথে উনি যোগাযোগ রক্ষা করেছেন। আপনাকে তো একটু আগে আমি বললাম, বোধহয় আপনি খেয়াল করেননি, আমি আবার রিপিট করছি যে আজকে আগামীকাল এই সাক্ষীর জেরা শেষ হওয়ার পরে আমরা স্ক্রুটিনি করব। আশা করছি আর 2-1টা সাক্ষী নেওয়ার পর
তদন্তকারী কর্মকর্তার সাক্ষ্য দেব এবং শেষ হয়ে যাবে হয় এই মাসের শেষ সপ্তাহে অথবা সামনে মাসের প্রথম সপ্তাহে। এবং এখন পর্যন্ত আমাদের কাছে প্রাপ্ত তথ্য অনুযায়ী ডিফেন্স কোনো সাফাই সাক্ষী দিচ্ছেন না। কাজেই আমরা আশা করছি যদি অনারেবল ট্রাইব্যুনাল ডিফেন্সে কোনো আবেদনের প্রেক্ষিতে সাফাই সাক্ষীর আবেদন মঞ্জুর না করেন তাহলে আগামী মাসের 15 তারিখের মধ্যে এই মামলা যুক্তিতর্ক শেষ হবে। স্যার ওসি সায়েদ কি গ্রেফতার আছে? না, উনি পলাতক আছেন। পলাতক আছে। আর সাফাই সাক্ষী দেওয়ার একটা টাইম লিমিট আছে, তালিকা দেওয়ার, ওটা কি শেষ হয়ে গেছে? এইখানে অনারেবল এইখানে আমাদের যে বিধান প্রাথমিক বিধানটাতে টাইমটা শেষ হয়ে গেছে। নিয়মটা হচ্ছে যেদিন চার্জ ফ্রেম করা হয় তার থেকে 21 দিনের মধ্যে তাদেরকে এটা দাখিল করতে হয়। এরপরে অনারেবল ট্রাইব্যুনাল এডিশনাল উইটনেস বা ডকুমেন্ট দাখিলের অনুমতি দিতে পারেন। এরপরেও ট্রাইব্যুনালের ইনহারেন্ট পাওয়ার আছে। এখন এই কোনো যতক্ষণ না আবেদন আসছে ততক্ষণ আমরা বুঝতে পারবো না যে তারা কি করতে চাচ্ছে। জি স্যার, থ্যাংক ইউ। স্যার এর বাইরে কি আমি একটা কোশ্চেন করবো স্যার? জি বলুন। স্যার বিশ্বের বিভিন্ন মানবাধিকার সংস্থাগুলো, বিশেষ করে আমরা দেখেছি যে জাতিসংঘের মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলছে যে শেখ হাসিনা সহ আসাদুজ্জামান খান কামাল ওনারা সহ যথাযথ আইনি সহায়তা পাননি, তাদের পছন্দসই আইনজীবী নিয়োগ দেওয়ার সুযোগ দেওয়া হয়নি, এরকম আরও বেশ কয়েকটি কোশ্চেন তুলেছেন। এই ক্ষেত্রে আসলে প্রসিকিউশনের বক্তব্য কি, আর যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনটা আসলে কি? আচ্ছা, এটা গুরুত্বপূর্ণ আপনার প্রশ্ন করেছেন, যদিও আজকের মামলার সাথে সম্পর্কিত নয়, তবে যে একটা ঐতিহাসিক রায় হয়েছে তার সাথে অত্যন্ত সঙ্গতিপূর্ণ এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন। আপনারা এই আইনের সাথেই একটা শব্দ দেখবেন যে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট 1973, অর্থাৎ এই আইনটা তৈরি হয়েছে 1973 সালে। যদিও এই ট্রাইব্যুনাল 2010 সালে স্থাপিত হয়েছে। এই 2010 সালে ট্রাইব্যুনাল স্থাপনের পূর্বেই তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যে সরকার ছিল সেই সরকার আইনের একটা অ্যামেন্ডমেন্ট করে। এই অ্যামেন্ডমেন্ট করে অনুপস্থিতিতে বিচারের বিধান সংযোগ করে। কাজে এই বিধানটা ওই সময়কার সরকার কর্তৃক প্রবর্তিত, এইটার নতুন সরকার এটা প্রবর্তন করে নাই। কাজে এর দায় দায়িত্ব এই সরকারের নয়, এটা এই সরকার এবং প্রসিকিউশন আইনটাকে ফলো করেছে, প্রথম কথা এটা। দ্বিতীয় হচ্ছে পছন্দের লয়ার, পছন্দের আইনজীবী নিয়োগ করার জন্য প্রয়োজন হচ্ছে আসামির উপস্থিতি। আসামি যে ব্যক্তি, এটাকে বলে লোকাস স্ট্যান্ডি বলে একটা হচ্ছে ফিউজিটিভ ফ্রম ল। যিনি ফিউজিটিভ, আইনের আশ্রয়ে নাই, তিনি তার পছন্দের ব্যক্তিকে আইনজীবী নিয়োগ করার কোনো অধিকার রাখেন না। কাজে উনি কোনো আইনজীবী নিয়োগ করার অধিকার রাখেন না। উপরন্তু উনি নিজেও বাই ইমেল অর আদার, যদিও এটা আইনের মধ্যেই নাই, ওনার আবেদন করার কোনো এখতিয়ার নাই। যতক্ষণ না উনি ট্রাইব্যুনালে হাজির হতেন তার আগে পর্যন্ত ওনার কোনো এখতিয়ার থাকবে না আইনজীবী নিয়োগের। তো উনি হাজিরই হননি, কাজে ওনার পছন্দের আইনজীবী নিয়োগ হওয়ার কোনো প্রশ্ন নাই। এরপরেও তার পক্ষে কে ওকালতি করবেন, কে আইনজীবী নিয়োগ হবেন, সেটাই আইনে, ওনাদের প্রবর্তিত আইনই বলে দেওয়া আছে যে অনারেবল ট্রাইব্যুনাল লয়ার ঠিক করে দেবেন, এবং সেই অনুযায়ী বিধি প্রসিডিওর প্রপার ফলো করেই এটা করা হচ্ছে।